এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, ভোটের মুখে ফের দুর্নীতি কাণ্ডের তদন্ত নিয়ে রাজ্যে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার সকাল সকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির তদন্তকারী দল। অন্যদিকে গত শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিদায়ী দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছিল ইডি। আজকেই শেষ দিন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, না হলেই সুজিত বসুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে পরিষ্কার জানিয়েছিল ইডি। কিন্তু সুজিত বসু আজকেও উপস্থিত হননি। ইডির সমন পেয়ে এবং জোড়াজুড়িতে শেষ পর্যন্ত তৃণমূলের চিরাচরিত ভঙ্গিতে বা স্বভাবে হাসপাতালে চিকিৎসাধীন হয়ে গেলেন তিনি। সুজিত বসু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই দিন তার ছেলে সমুদ্র বসুকে ইডি দপ্তরে যেতে দেখা যায়। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে পরপর দুবার তলব করেছিল। তারপরেও যখন আসেননি, শেষবার তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। এই দিন সমুদ্র সেই সংক্রান্ত কোনো তথ্য দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। বর্তমানে গত দুদিন ধরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু হাসপাতালে ভর্তি রয়েছেন, যেটা এর আগে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়রা আগেই করেছেন। কিন্তু এইসব করে কি আদৌ কোনো লাভ আছে? ইডি যদি চায় গ্রেপ্তার করবে ঠিকই। অন্যদিকে সুজিত বসুর পাশাপাশি তলব করা হয়েছে বিদায়ী খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও। গত বুধবার ইডির তলবে হাজিরা দেননি তিনি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে 2023 সালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালিয়েছিল ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই গত সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকেছিল ইডি। সেই দিন হাজিরা দেননি তিনি। ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে সুজিত জানিয়েছিলেন, এই কাগজ, এটার মধ্যে পুরো অভিযুক্তদের নাম, এখানে সুজিত বসুর নাম কোথাও নেই। একটা ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে, যেটা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। কত হিংসা পরায়ণ হলে আজকের দিনে নোটিশ দিয়েছে। 23 সালের কেস, আজকের দিনে বেছে বেছে নোটিশ। কিন্তু এর পরিপ্রেক্ষিতেই একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, যদি তিনি জানেন নিরপরাধ, তাহলে হাসপাতালে হঠাৎ ভর্তি হতে হলো কেন তাকে? তাহলে তো তিনি শ্মশান মানে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারতেন তিনি। কিন্তু তা না করে হাজিরা দেওয়ার দুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। দেখার বিষয় এই যে ইডি গ্রেপ্তার করে কিনা সুজিত বসুকে ভোটের আগেই। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। মমতার প্রিয় অনুব্রত মণ্ডল বা কেষ্টর জন্য স্পেশাল ওষুধ নির্বাচন কমিশনের। বীরভূম জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন রামপুরহাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বৈঠকে মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্বাচনের সময় কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ভোটের সময় যেন কোনো ভয়ভীতি, হুমকি, প্রলোভন বা হিংসার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, এই জেলায় আগে যতবার ভোট হয়েছে ততবার এই জেলার সভাপতি বারংবার মানুষকে ভয় দেখিয়েছে।
শাসক দলের সভাপতির ভয়ের জন্য অনেক মানুষ ভোট দিতে পারেনি, অথবা জোর করে ভোট দেওয়ানো হয়েছে কিংবা ছাপ্পা দেওয়ানো হয়েছে। বিশেষ করে ভোটের দিনে বুথ দখল বা ভোট দানে বাধা দেওয়ার মতো ঘটনা অনেকবার ঘটেছে এখানে। তিনি আরও বলেন, প্রত্যেক আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে। যেখানে ভালো কাজ হবে সেখানে পুরস্কার দেওয়া হবে, আর যেখানে গাফিলতি বা অনিয়ম দেখা যাবে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় সকলকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই জেলাতে রাজ্যের শাসক দলের আধিপত্য যথেষ্ট বেশি, তারা চেষ্টা করবে ছাপ্পা দেওয়ার, ভোটে অনিয়ম করার, কিন্তু যে সমস্ত নেতা এখানে মাথায় বসে রয়েছে তাদের জন্য এবার স্পেশাল ওষুধের ব্যবস্থা করেছি আমরা। সমস্ত আধিকারিকদের সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিয়েছেন বীরভূম জেলার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করা হলে এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি তৃণমূল জেলা সভাপতি এখানে এসে কোনো রকম ছাপ্পা বা তার উস্কানিতে কোনো কিছু ঘটানোর চেষ্টা করা হয় তাহলে তার জন্য স্পেশাল ওষুধ রয়েছে, সেটা ভোটের ঠিক আগেই আমরা প্রয়োগ করব। অর্থাৎ কেষ্টকে নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত যে নিয়েছে নির্বাচন কমিশন সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় এই যে বীরভূমে ভোটের আগে কেষ্টকে তুলে নেয় কিনা নির্বাচন কমিশন। কয়েকদিন ধরে এই জল্পনাই কিন্তু চারিদিকে চলছে। এবার যদি চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিধানসভার বাসের চালক ও খালাসিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় 1,500 বাস ও মিনি বাস নির্বাচনের কাজে নিয়োজিত থাকবে। নির্বাচনের কাজে প্রায় 5,000 বাসকর্মী সরাসরি যুক্ত থাকবেন, এই রকমটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের দিন ডিউটির কারণে তারা নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, ফলে সমস্যায় পড়তে পারেন তারা। সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য গাড়ির মালিক ও সংগঠনগুলিকে নিকটবর্তী পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট বা পিবিডি অফিস থেকে ফর্ম 12 সংগ্রহ করতে হবে, তা সংশ্লিষ্ট চালক ও খালাসিদের মধ্যে বিলি করতে হবে। সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন দপ্তরে। সঙ্গে জমা দিতে হবে ভোটার কার্ডের প্রতিলিপি, গাড়ির মালিকের ঘোষণাপত্র ও গাড়ি রিকুইজিশনের কপিও। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে আগামী 13ই এপ্রিলের মধ্যে সমস্ত নথিসহ এই ফর্ম 12 জমা দিতে হবে। যদিও বাস মালিকদের একাংশ এই সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারেন বলে জানা গিয়েছে। এবার যদি চলে আসি লাস্ট অর্থাৎ চতুর্থ গুরুত্বপূর্ণ খবরে, সেটি হলো ট্রাইব্যুনালের অফিস প্রস্তুতির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের পক্ষ থেকে 100-র বেশি কম্পিউটার দেওয়ার আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি আধুনিক ও কার্যকরী পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও জোর দেওয়া হয়েছিল। কমিশন সূত্রের আজকের খবর, এই সমস্ত চাহিদা মেনে দ্রুত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এবার মাত্র 1 সপ্তাহের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ভবনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিচারপতিদের কাজের উপযোগী পরিবেশ, প্রযুক্তিগত পরিকাঠামো এবং প্রশাসনিক সুবিধাসহ সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছে। এইদিকে বিচারপতিদের একাংশ রবিবার ওই ভবন পরিদর্শনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা সরেজমিনে পরিকাঠামো খতিয়ে দেখবেন। সব কিছু সন্তোষজনক হলে ভবন পরিদর্শনের পরেই ট্রাইব্যুনালের কাজ শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ভবনে তৈরি হওয়া দপ্তরেই বসবেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারাই আবেদনকারীদের জমা নেওয়া নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটা বিচারপতির সঙ্গে 4 থেকে 5 জন করে কর্মী থাকবেন, যারা নথি যাচাই এবং প্রশাসনিক কাজে সহায়তা করবেন। সেই কাজের ধরন ও পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই শুক্রবার সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি মঞ্জুলা চেল্লুর, যিনি বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। যদিও সূত্রের খবর, ট্রাইব্যুনালের কয়েকজন প্রাক্তন বিচারপতি ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়েছেন।